এরকম একটি সময়ে আমি আজকে একটু ইমিগ্রেশনের একটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আপনাদের অনেকেই আমাকে বিভিন্ন সময়ে মেসেজ দিয়েছিলেন আমি যেন কানাডার যে নতুন বিল C-12 যেটি পাশ হতে যাচ্ছে সেটি নিয়ে একটু আলাপ আলোচনা করি। এটি নিয়ে একটা নতুন ডেভেলপমেন্ট আছে। আপনারা সবাই জানেন যে এটি হাউস অফ কমন্সে পাশ হয়ে ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং এবং হাউস অফ কমন্সের মানে বিভিন্ন সংসদীয় কমিটি হয়ে এটি সিনেটে গিয়েছে এবং সিনেটেও ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং হয়ে গেছে। এখন বেশ কয়েকটি কমিটিতে এটি আলাপ আলোচনা পরীক্ষা নিরীক্ষার জন্য আছে এবং কমিটি থেকে যদি এটি অ্যাপ্রুভ হয়ে আসে তারপরে এটি আইন হিসাবে পাশ করার জন্য সিগনেচারের জন্য পাঠানো হবে। খুব সম্ভবত এই মাসের মধ্যে, ফেব্রুয়ারি মাসের মধ্যে এটির ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। আপনারা অনেকে জানেন, বাট যারা জানেন না তাদের তবু আলোচনার সুবিধার্থে আমি এই বিলের যে মূল জায়গাটি সেই জায়গাটি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নেই। মূলত এই বিলটি উত্থাপন করা হয়েছিল কানাডা আমেরিকার মাঝে যে বর্ডার আছে সেই বর্ডার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু আপত্তি ছিল, অভিযোগ ছিল যে কানাডার থেকে সীমান্ত অতিক্রম করে এখান থেকে ড্রাগ চলে যায় আমেরিকাতে, আবার অনেক ইল্লিগাল ইমিগ্রেন্টরা কানাডায় এসে কানাডা থেকে আমেরিকায় ঢুকে পড়ে। সো সেটি নিয়ে যে একটা টানাপোড়েন, তার পরিপ্রেক্ষিতে কানাডিয়ান গভর্নমেন্ট তার বর্ডারকে মোর সিকিউর করার জন্য একটি কম্প্রিহেন্সিভ বিল পার্লামেন্টে এনেছে। আমি পুরো বিলটি নিয়ে আজকে আলোচনা করব না, আমাদের সেটি হয়তো সবটা দরকারও পড়বে না, কিন্তু আমি শুধু সেখানকার অ্যাসাইলাম পোর্শন সেই অংশটুকু নিয়ে আলোচনা করতে চাই। অ্যাসাইলাম পোর্শনে একটি নতুন বিধান সেখানে সংযোজন করা হয়েছে বিল C-12-এ। সেটি হচ্ছে কেউ কানাডায় এসে 1 বছর থাকার পর আফটার 1 ইয়ার যদি সে অ্যাসাইলাম ক্লেম করে তাহলে তার সেই অ্যাসাইলাম আবেদনটি হিয়ারিংয়ের জন্য গ্রহণ করা হবে না এবং তাকে ফার্স্ট ট্র্যাকে রাখা হবে ফর ডিপোর্টেশন, মানে তাকে তার নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য অগ্রাধিকার তালিকায় রাখা হবে। ধরুন আমি যদি ঠিক এইভাবে বলি যে আজ 17 ফেব্রুয়ারি 2026 কেউ আজকে এসে কানাডায় নামলো, তারপর সে কানাডায় থাকছে। তিনি যেভাবে আসেন না কেন, তিনি ভিজিটর ভিসায় আসেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসেন কিংবা ওয়ার্ক পারমিট নিয়ে আসেন, তিনি 1 বছর কানাডায় থাকলেন। 2027 সালের 18 ফেব্রুয়ারি, কারণ কাউন্ট শুরু হবে যে 17 ফেব্রুয়ারি এসে নামেন, 18 ফেব্রুয়ারি থেকে কাউন্ট হবে। সো 2027 সালের 18 ফেব্রুয়ারি তার 1 বছর পূর্ণ হবে। 18 ফেব্রুয়ারির পর যে কোনো সময় কেউ যদি অ্যাসাইলাম আবেদন করে 2027 সালের 18 ফেব্রুয়ারির পর 1 বছর কানাডায় কাটিয়ে দেওয়ার পর অ্যাসাইলাম আবেদন করলে সেই আবেদন আর হিয়ারিংয়ের জন্য গৃহীত হবে না, বরং তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এখন এই বিলটি কানাডিয়ান গভর্নমেন্ট মনে করছে, ইমিগ্রেশন মিনিস্টার মনে করছেন যে প্রচুর লোক কানাডায় এসে তারা থাকে, বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বা মোস্টলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের দিকে তাদের টার্গেট, যে যারা 1 বছর তারা থেকে কোনো একটা সময়ে ইমিগ্রেশন তারা বাইপাস করার জন্য, কারণ কানাডাতে আসার জন্য তো আপনার ইমিগ্রেশন প্রসেসের ভিতর দিয়ে আসতে হয়। সো একটা লেন্দি এবং কম্পিটিটিভ প্রসেসটা বাইপাস করার জন্য অনেকে একটা সহজ পথ হিসাবে বেছে নেয় যে অ্যাসাইলাম করে দিলাম কানাডায়, তাহলে তো আমার থাকার একটা ব্যবস্থা হয়ে যাবে। সো তারা অ্যাসাইলাম করে দেয় এবং এই যে একটি অবস্থা, এটি নিয়ে আসলে কানাডিয়ান ইমিগ্রেশন সিস্টেমের উপর একটা প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। সেগুলো আমরা অনেকবার বলেছি, সেগুলো আর রিপিট করব না। তো সেই কারণে মূলত গভর্নমেন্টের দিক থেকে বলা হচ্ছে যে অ্যাসাইলাম সিস্টেমটাকে যে মিস ইউজ করা হচ্ছে সেই মিস ইউজটা বন্ধ করার জন্য তারা এই বিধানটি এনেছেন যে কেউ 1 বছর থাকার পর যদি অ্যাসাইলাম আবেদন করে, কেউ আসলো 1 বছরের মধ্যে ইন বিটুইন তাকে অ্যাসাইলাম আবেদন করতে হবে, দেন তারা এটাকে রিভিউ করবে, হিয়ারিংয়ে নেবে, দেন যদি কোয়ালিফাই করে তাহলে সেটা অ্যাকসেপ্ট করবে, কোয়ালিফাই না করলে রিজেক্ট করবে। কিন্তু 1 বছর থাকার পর আর কোনো মানে রিভিউ করার কোনো স্কোপ নেই, জাস্ট রাইট ওয়েতে ইউ গো ব্যাক টু ইউর কান্ট্রি। সো তারা এই বিধানটা করেছে। এখন সিনেটে ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং হওয়ার পর এটি যখন কমিটিতে গেছে, গত 2 সপ্তাহ ধরে আসলে ফেব্রুয়ারিতে বিভিন্ন কমিটিতে, বেশ অন্তত 3টি কমিটিতে এটিকে পাঠানো হয়েছে এবং 3টি কমিটি আলাদা আলাদাভাবে এটি নিয়ে রিভিউ করছেন, পর্যালোচনা করছেন। তারা সংশ্লিষ্ট মন্ত্রীকে ডেকে পাঠিয়েছেন, তার বক্তব্য শুনছেন, সিনেট কমিটির মেম্বাররা নানা রকম প্রশ্ন করছেন এবং পার্লামেন্টের বাইরেও সিভিল সোসাইটি কিংবা বিভিন্ন এনজিওস বা যারা অ্যাসাইলাম সিকার বা রিফিউজিদের
অধিকার নিয়ে কাজ করে সেই সকল এনজিওদের প্রতিনিধিদেরকেও সেই কমিটির মিটিংগুলোতে ডাকা হয়েছে। সো গত যে কয়েকটি মিটিং হয়েছে 2 সপ্তাহে, সেই মিটিংগুলোতে ইমিগ্রেশন মিনিস্টার এবং পাবলিক সেফটি মিনিস্টার, দুইজন মন্ত্রীকে যেসব প্রশ্নগুলো করা হয়েছে এবং তারা যা বলেছেন, আমি তার সংক্ষিপ্ত একটা কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সো ইমিগ্রেশন মিনিস্টারের পক্ষ থেকে যেটা আমি একটু এতক্ষণ আলোচনা করলাম, বলা হয়েছিল তাদের দিক থেকে মূলত যে এই অ্যাসাইলাম সিস্টেমটাকে যেহেতু মিস ইউজ করা হচ্ছে, কাজে সেই মিস ইউজটাকে বন্ধ করার জন্যই তারা এই সিস্টেমটি এনেছে। দেন সিনেট কমিটি থেকে তাদের কাছে আসলে ডিরেক্টলি জানতে চাওয়া হয়েছে যে তুমি যে বলছো যে এটা মিস ইউজ হচ্ছে, তোমার কাছে হোয়াট এভিডেন্স ডু ইউ হ্যাভ? সো আমাদেরকে এভিডেন্স দেখাও, প্রমাণ দেখাও যে এটি মিস ইউজ হচ্ছে। আরও কতগুলি প্রশ্ন আসছে। তারা বলছে যে বিশেষ করে যারা হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তারা বলছে যে যদি এই নিয়মটি হয় যে আসলে 1 বছর থাকার পরে আর তারা অ্যাসাইলাম ক্লেম করতে পারবে না, এতে অনেক সময় দেখা যাবে যে অনেক জেনুইন ক্লেইমেন্ট যাদের সত্যিকার অর্থেই অ্যাসাইলাম দরকার, দোজ হু আর অ্যাট রিস্ক ইন দেয়ার হোম কান্ট্রি, তারা আসলে একটা ইনজাস্টিসের শিকার হবে, কারণ তাদেরকে বের করে দেওয়া হবে, তারা নিজ দেশে গিয়ে আবার প্রসিকিউশনের শিকার হবে। তাদের ব্যাখ্যা হিসেবে তারা বলছে যে অনেকে হয়তো কানাডায় আসলো, এসে যেহেতু এখানকার নিয়ম কানুন জানে না, আবার এমন একটা দেশ থেকে তারা আসছে, তারা আইনের উপর ভরসা রাখতে পারে না, গভর্নমেন্টকে ট্রাস্ট করতে পারে না, ফলে এখানে এসে তারা ভয় পায় যে আমি কি আমার অবস্থাটা বলে ফেলবো এত তাড়াতাড়ি। সো তারা একটা টাইম নেয়, টাইম নিয়ে তারা একটা ট্রাস্ট ফিল করার চেষ্টা করে যে হ্যাঁ, কানাডিয়ান সিস্টেমের উপর, কানাডিয়ান গভর্নমেন্টের উপর ট্রাস্ট করা যায়, দেন তারা অ্যাসাইলাম করতে চায়। ফলে এখন যদি এই নিয়মটা হয়ে যায় যে না, 1 বছরের মধ্যে করতে হবে, 1 বছর পরে করলে তাদেরকে দেশে ফেরত পাঠায় দেওয়া হবে, সেক্ষেত্রে হয়তো অনেক জেনুইন ক্লেমেন্টরা ইনজাস্টিসের শিকার হবে। এইটি সিনেট কমিটি প্রশ্ন করেছে তাদেরকে। সিনেট কমিটি আরও একটি প্রশ্ন করেছে যে তোমাদের এই নিয়মের কারণে LGBTQ কমিউনিটির যারা আছে, বা বিশেষ করে মেয়েরা, তারা হয়তো একটা আনডিউ পারসিকিউশনের শিকার হবে, কারণ তোমরা তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেবে, সেখানে গিয়ে তারা একটা নির্যাতনের শিকার হবে, নিপীড়নের শিকার হবে। এই প্রশ্নগুলো তারা 2জন মন্ত্রীকেই করেছেন। এখন মন্ত্রীদের বিষয়ে ইমিগ্রেশন মিনিস্টারের পক্ষ থেকে যে ব্যাখ্যাটি দেওয়া হয়েছে, তারা বলছেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বা যারা ভিজিটর হিসাবে আসে, তারা আসে আসলে এখানে থাকার জন্য না, তারা তাদের টাইম শেষ হলে তারা চলে যাবে। কিন্তু যেটি হয় যে অনেকে দেখা গেল যে ভিজিটর হিসাবে আসলো, সো সে বর্ডার, অনেকের আমেরিকান ভিসা থাকে, তারা বর্ডার পার হয়ে আমেরিকা গেলো, আমেরিকা থেকে আবার ফিরে আসলো, ফিরে এসে আবার ওটা নতুন করে কাউন্ট হয়। সো এই যে ফ্ল্যাগ পুলিং করে, এইসব করে করে তারা সিস্টেমটাকে অ্যাবিউজ করে, সিস্টেমটাকে মিস ইউজ করে, এবং প্রচুর, গত কয়েক বছর প্রচুর তারা বলছে যে তাদের কাছে এইসব ডকুমেন্ট আছে যেটা ফ্রডুল্যান্ট অ্যাসাইলাম ক্লেম, ভুয়া তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে অ্যাসাইলাম ক্লেম করেছে। এই কারণে কানাডিয়ান গভর্নমেন্ট মনে করছে, এটা ইমিগ্রেশন মিনিস্টারের ভাষ্য, যে তাদের এই নিয়মটি করা উচিত। তারা আবার এটি বলছেন যে জেনুইন অ্যাসাইলাম ক্লেমেন্ট যাদের সত্যিকার অর্থে রিস্কে আছে, যাদের জীবন বিপন্ন, তাদের জায়গা দিতে কানাডার কোনো আপত্তি নেই। কিন্তু ভুয়া কাগজপত্র দিয়ে ফলস ক্লেম করে এই সিস্টেমটাকে মিস অ্যাবিউজ করে কেউ যদি থাকতে চায়, সেটা আমরা হতে দিতে পারি না। এবং সিনেট কমিটি যখন জানতে চেয়েছে যে দেখো, কেউ হয়তো 1 বছরের মধ্যে সে কনফিডেন্ট ফিল করলো না, অ্যাসাইলাম ক্লেম করলো না, কিন্তু সেখানেও তো এরকম থাকতে পারে যে জেনুইন অ্যাসাইলাম ক্লেমেন্ট, কিন্তু তোমরা তাদেরকে বের করে দিচ্ছ কেন? 1 বছর পরে যেহেতু সে আবেদন করেছে। সেই ক্ষেত্রে আবার ইমিগ্রেশন মিনিস্টারের বক্তব্য ছিল যে না, আমাদের যেহেতু একটা প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টের একটা ব্যাপার আছে, যে তারা 1 বছর পরে অ্যাসাইলাম ক্লেম করলো, আমরা তাদেরকে বের করে দেওয়ার আগে আমরা একটা স্কোপ দিব যে তার রিস্ক অ্যাসেসমেন্টটা করার জন্য, যে তার সত্যি সত্যি সে রিস্ক ফ্যাক্টরগুলো জেনুইন কিনা, এবং সেই জায়গায় যদি সে প্রুভ করতে পারে যে হ্যাঁ, তার রিস্ক ফ্যাক্টরটা জেনুইন, তাহলে সে হয়তো হিয়ারিংয়ের স্কোপ পাবে কিংবা ফার্দার প্রসিডিংয়ের স্কোপ পাবে। ফলে বিষয়টা এরকম না যে ধরেই সবাইকে বের করে দেওয়া হচ্ছে। এটি ইমিগ্রেশন মিনিস্টার সিনেট কমিটিকে জানিয়েছেন যে তারা ওখানে তাদের একটা অ্যাসেসমেন্টেরও স্কোপ হচ্ছে, তারা হয়তো হিয়ারিং পাচ্ছে না, কিন্তু অ্যাসেসমেন্টে যদি কোয়ালিফাই করে, দেন দে মে গেট দ্য চান্স ফর হিয়ারিং। সো এখন এই বৈঠকগুলি শেষ হয়েছে, আরও হয়তো 2-1 দিন বৈঠক চলবে, এবং আরও হয়তো নতুন নতুন প্রশ্ন ইমিগ্রেশন মিনিস্টারকে করবেন এই সিনেট কমিটির যারা মেম্বার তারা। তবে এন্ড অফ ফেব্রুয়ারির মধ্যেই সিনেট কমিটি তাদের যে কংক্রিট রিপোর্টটি, সেটি তারা ফাইনাল করে
আবার হাউস অফ কমন্সে মানে পার্লামেন্টে রিপোর্টে ফেরত পাঠাবেন। নিয়ম আছে, যদি একটা টাইম আছে ফেব্রুয়ারির লাস্টের আই থিঙ্ক 24th অর সামথিং লাইক দ্যাট, যে এই সময়ের মধ্যে যদি সিনেট কমিটি কোনো রিপোর্ট না দেয় তাহলে ধরে নেওয়া হবে যে তাদের আসলে কোনো বক্তব্য নেই, সো অ্যাজ ইট ইজ এটা পাস হতে পারে। কিন্তু আই থিঙ্ক যে সিনেট কমিটি হয়তো তাদের নিজস্ব মতামত, রিপোর্ট, রিকমেন্ডেশন হোয়াট এভার মেবি সেগুলো সহই তারা তাদের রিপোর্টটি হাউস অফ কমন্সে আবার ফেরত পাঠাবেন। সো আমরা হয়তো মার্চ মাস নাগাদ বুঝতে পারবো যে বিল C-12টি আসলে তার ভাগ্যে কি ঘটলো, সেটি কি হুবহু ইমিগ্রেশন মিনিস্টার যেভাবে চাইছে সেভাবেই কি এটি আইনে পরিণত হবে, নাকি কোথাও কোনো কাটছাট হয়ে নতুন কোনো সংযোজন কিংবা বিযোজন হয়ে কোনো ফ্রেশ ওয়েতে এই বিলটি আসবে। সেটি জানবার জন্য আমাদেরকে সম্ভবত এই মাসটা তো বটেই, মার্চ মাসের খানিকটা সময় অপেক্ষা করতে হবে। তখন আবার এটি ধরে আমি বিস্তারিত আলাপ করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা।